এই যে ডেফিনেশন, স্টেটমেন্ট বেস কোশ্চেন আসতে পারে কিন্তু, ঠিক আছে? এই ডেফিনেশন ভালো করে শিখতে হবে। হরমোনটা কি? হরমোনস আর নন নিউট্রিয়েন্টস কেমিক্যাল হুইচ অ্যাক্ট এজ ইন্ট্রাসেলুলার মেসেঞ্জার্স। ইন্ট্রাসেলুলার মেসেঞ্জার্স মানে, সরি, ইন্টারসেলুলার মেসেঞ্জার্স মানে কি? এই একটা সেলের মাঝখানে মেসেজ ক্যারি করে কে? সে হচ্ছে হরমোন। যেমন একটা এক্সাম্পল দিই, ধর টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই মেসেজ কোথায় নিয়ে যাবে? থাইরয়েড গ্ল্যান্ডে। সো থাইরয়েড গ্ল্যান্ডে মেসেজ নিয়ে যাবে কেন? ফর ডেভেলপমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড, এন্ড থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন সিক্রেট হবে, T3 T4 ক্যালসিটোনিন, এই হরমোনগুলো সিক্রেটে হেল্প করবে কে? তাহলে এই মেসেজটা নিয়ে যাচ্ছে কে? টিএসএইচ। এই জন্য টিএসএইচ কে আমরা কি বলতে পারি? ইজ আ মেসেঞ্জার, ফার্স্ট মেসেঞ্জার। এ আবার গিয়ে আরেকটা মেসেঞ্জারকে অ্যাক্টিভেট করায়, তার প্রসেস আমরা পরে শিখবো। তো হরমোন নোন অ্যাজ কেমিক্যাল মেসেঞ্জার, অ্যাসারশন আসতে পারে। রিজন কি? ইট ক্যারিজ মেসেজ ফ্রম ওয়ান গ্ল্যান্ড টু অ্যানাদার গ্ল্যান্ড, ওয়ান এন্ডোক্রাইন গ্ল্যান্ড টু অ্যানাদার এন্ডোক্রাইন গ্ল্যান্ড অর আদার্স, ঠিক আছে? এই জন্য এটা কি বলা হয়? কেমিক্যাল মেসেঞ্জার। খেতে পাসনি, নকচে পাচ্ছিস, অভদ্র, অভদ্র। হরমোন কোথা থেকে তৈরি হয় বলেছিলাম আমরা? হরমোন প্রডিউস ফ্রম এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ওকে, সো আমরা এইবার চলে আসবো হাইপোথ্যালামাসটা। আচ্ছা, হাইপোথ্যালামাস সম্বন্ধে একটু জেনে নিই। আমরা আগেও পড়েছি, হাইপোথ্যালামাস ইজ আ নিউরো এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়, নিউরো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। কারণ হাইপোথ্যালামাস ইজ দ্য পার্ট অফ ব্রেন অ্যাজ ওয়েল অ্যাজ ইট প্রডিউস হরমোন। কি কি হরমোন তৈরি করে? অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন আমরা পড়েছিলাম, তৈরি তো করেই। এছাড়াও রিলিজিং হরমোন এন্ড ইনহিবিটর হরমোন, যেরকম একটা এক্সাম্পল বলি, GnRH, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। মানে কি, এই হরমোনটা যখন আসবে অ্যান্টেরিয়র পিটুইটারিতে, এই হরমোনটা যখন অ্যান্টেরিয়র পিটুইটারিতে আসবে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে তখন তৈরি হবে GTH, গোনাডোট্রপিক হরমোন। মাথায় ঢুকলো? GnRH দ্য গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এটা কোথা থেকে তৈরি হবে? ফ্রম দ্য হাইপোথ্যালামাস। এটা আসবে কোথায়? অ্যান্টেরিয়র পিটুইটারিতে। দেন অ্যান্টেরিয়র পিটুইটারি সিক্রিট করবে GTH, গোনাডোট্রপিক হরমোন। এই গোনাডোট্রপিক হরমোন দু ধরনের হয়, LH আর FSH। মানে বুঝতে পারলি? জাস্ট ফিডব্যাক মেকানিজম, মানে একটা হরমোন আর একটা হরমোনকে স্টিমুলি করছে ফর প্রোডাকশন। মাথায় ঢুকলো? তো এইবার চলে আসি হাইপোথ্যালামাস। দেখ, হাইপোথ্যালামাস কোথায় থাকে? ইজ দ্য বেসাল পার্ট অফ দ্য ডায়ানসেফালন। আমরা পড়েছিলাম ডায়ানসেফালন ইট হ্যাজ থ্রি পার্ট, আপার পার্ট ইজ দ্য এপিথ্যালামাস, মিডল পার্ট ইজ দ্য থ্যালামাস, এন্ড ফ্লোর ইজ দ্য হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের বেসে কি থাকে? দ্যাট ইজ ডায়ানসেফালন, সরি, মানে বেসাল পার্ট অফ দ্য ডায়ানসেফালন, মানে ফ্লোরটা বেসাল পার্ট বলা হচ্ছে। আর এর নিচে থাকছে পিউটারি গ্ল্যান্ড, forebrain. So it regulates the wide spectrum of body function. It contains several groups of neurosecretory cells, that is called nuclei, which produce the hormones. এই জন্য অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিনকে আমরা কি বলতে পারি? নিউরো হরমোন। অক্সিটোসিন এন্ড ভ্যাসোপ্রেসিন ইজ নোন অ্যাজ নিউরো হরমোন, কারণ নিউরন থেকে সিক্রেট হয় বলে। ওকে, তো দিস হরমোনস রেগুলেটস এন্ড সিনথেসিস দ্য সিক্রেশন অফ পিউটারি হরমোনস। এই জন্য পিটুইটারিকে আমরা যেমন বলি মাস্টার গ্ল্যান্ড, এটাকে বলি মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড অর কমান্ডার সুপ্রিমো, or commander supreme. However, hormone produced by the hypothalamus are two types. One is releasing hormone, মানে একটা রিলিজ করাতে হেল্প করে, যেমন গ্রোথ রিলিজিং হরমোন, so which stimulates and secretion pituitary hormones, and another is the inhibitory hormone. এটা কি করবে? ইনহিবিট করবে। এই যে GnRH যেমন পড়লাম, এরকম GIH, গনাডোট্রপিন, GnIH, গনাডোট্রপিন ইনহিবিটরি হরমোন, সে ইনহিবিট করাবে যখন বডিতে ধর টেস্টোস্টেরন প্রচুর তৈরি হচ্ছে। টেস্টোস্টেরন তৈরি হয় লেডিক সেলস অফ টেস্টিস। তো টেস্টোস্টেরন যখন প্রচুর তৈরি হয়, সেই টেস্টোস্টেরন নেগেটিভ ফিডব্যাক প্রোভাইড করে হাইপোথ্যালামাসকে টু স্টপ দ্য জিএনআরএইচ। সে জিএনআরএইচটাকে স্টপ করবে এন্ড জিআইএইচ তৈরি করবে। সে এসে কি করবে? এলএইচটাকে স্টপ করবে। এলএইচ স্টপ হয়ে গেলে কি হবে? টেস্টোস্টেরন ফর্মেশন বন্ধ হয়ে যাবে। দ্যাট ইজ দ্য ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। মানে হরমোনই নিজেকে কন্ট্রোল করে, নেগেটিভ ফিডব্যাক দেয়। যখন এক্সট্রা ফর্মেশন হবে, সে আলটিমেটলি নেগেটিভ ফিডব্যাক দেবে তার সোর্সে, স্টপ হয়ে যাবে। So, for example, hypothalamic hormones is called gonadotropin releasing hormone, that is GnRH, stimulates the pituitary gland and release the gonadotropins. On other hand, the somatostatin from the hypothalamus inhibits the releasing hormone, growth releasing hormone. Somatostatin, এটা হচ্ছে গ্রোথ ইনহিবিটর। সেটা যখনই বাড়বে, সেখন জিএইচ হরমোন ফর্মেশন বন্ধ হয়ে যাবে। জিএইচ হরমোন ফর্মেশন বন্ধ হয়ে গেলে কি? গ্রোথ স্টপ হয়ে যাবে। এই জন্য দেখি আমাদের একটা সার্টেন এজের পর গ্রোথ থেমে গেছে, লম্বার বেড়ে যাওয়াটা থেমে গেছে, কারণ সোমাটোস্ট্যাটিন সিক্রিট হওয়া শুরু। সো দ্যাট ইজ দ্য কন্ট্রোল। কিন্তু হঠাৎ করে যদি সোমাটোস্ট্যাটিন যদি বন্ধ হয়ে যেত, তখন কি হবে? গ্রোথ হরমোন তৈরি হতো। আর এই গ্রোথ হরমোন যদি তৈরি হতো, তখন
অ্যাক্রোমেগালি। অ্যাডাল্ট কন্ডিশনে গ্রোথ হরমোন তৈরি হওয়া প্রচুর বাড়া মানে কি অ্যাক্রোমেগালি, বডির লম্বার থেকে পার্শিয়ালি বাড়বে বেশি, মানে তোর রেডিয়ালি বাড়বে। যেটা এর আছে মোহাম্মদ কি গ্রেট খালি অ্যাক্রোমেগালিরই পেশেন্ট। তো যাই হোক, so these hormones originating in the hypothalamic neuron and pass through the axons and released through the nerve endings. বেসিক্যালি নার্ভ এন্ডিং গুলো কোথায় পৌঁছেছে? কোথায় পৌঁছায়? পোস্টেরিয়র পিটুইটারি। আমরা ছবি দিন দেখেছিলাম, এই যে দেখো, এই যে নার্ভ এন্ডিং গুলো কোথায় পৌঁছেছে, এই যে নিউরন, এই নার্ভ এন্ডটা কোথায়? পোস্টেরিয়র পিটুইটারি। তো পোস্টেরিয়র পিটুইটারিতে রিলিজ হবে। আর এই পোস্টেরিয়র পিটুইটারি মেড আপ বাই নিউরন, দ্যাট ইজ হোয়াই এটাকে আমরা কি বলেছিলাম? নিউরো হাইপোফাইসিস। আর এটা সেল দিয়ে তৈরি, তার জন্য এটা কি বলা হয়? অ্যাডিনো হাইপোফাইসিস। ওকে, তো হাইপোথ্যালামাসটা ক্লিয়ারলি বোঝা গেল। তো হাইপোথ্যালামাস নিউরন দিয়ে কন্ট্রোল হয় এবং সেটা হরমোনও তৈরি করতে পারে। হাইপোথ্যালামাস তো অনেক ফাংশন আমরা ব্রেনে পড়েছি, সেটা ছেড়ে দাও। সো নেক্সট গ্ল্যান্ডে আমরা চলে যাব, সেটা হচ্ছে এইখানে পিনিয়াল গ্ল্যান্ড। এক একটা করে চলে যাই। ডায়াবেটিস ইনসিপিটাস আগের দিন বলে দিয়েছিলাম আমরা। পিনিয়াল গ্ল্যান্ড কে স্টিমুলি করে? এমএসএইচ, পার্স ইন্টারমিডিয়া। পিটুইটারির যে মিডল পিটুইটারি পার্ট, সেখান থেকে এমএসএইচ তৈরি হয়। সেই এমএসএইচ এসে কি করে? পিনিয়াল গ্ল্যান্ডে এফেক্ট করে। তখন পিনিয়াল গ্ল্যান্ড সিক্রেটস হরমোন, দ্যাট ইজ দ্য মেলাটোনিন। এই মেলাটোনিন ইম্পর্টেন্ট রোল প্লে করে রেগুলেশন অফ 24 আওয়ার সাইকেল, ডায়রোনাল সাইকেল অর রিদমস, দ্যাট ইজ সার্কাডিয়ান রিদমস অর বায়োলজিক্যাল ক্লক মেনটেন করে আমাদের খিদে পাওয়া, ঘুম পাওয়া, সবকিছু, ফাঁকিবাজি, হ্যাঁ, এগুলো, নখ খাওয়া, দিনের বেলা হাই তোলা, এইগুলো মানে বেসিক্যালি বডির সমস্ত বায়োলজিক্যাল ক্লকটাকে কন্ট্রোল করে কে? পিনিয়াল গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ড ছোট বাচ্চার খুব ছোট ডেভেলপ কন্ডিশনে থাকে না, ওই জন্য বাচ্চারা খুব চনমনে হয়। ছোট বাচ্চা, তার কোনো স্টেবল টাইম থাকে না ঘুমানোর। ছোট বাচ্চা মানে তোদের বলছি না, ছোট বাচ্চা মানে কারা? যারা এখনো হাঁটা চলা শেখেনি, হ্যাঁ, 1-1.5 বছর বয়স, 2 বছর বয়স, কখনো ঘুমাচ্ছে, কখনো জেগে থাকছে, কখনো কাঁদছে, মানে তার কন্ট্রোল নেই। আবার একটা যখন বয়স হয়ে যায়, যখন ধর 70-75, আমাদের ক্ষেত্রে, চাইনিজের ক্ষেত্রে নয়, চাইনিজদের সেটা 100, কারণ তাদের লাইফ স্প্যান আলাদা। চাইনিজ বল, জাপানিজ, ভুল বললাম, জাপানিজ। হ্যাঁ, তো এদের ক্ষেত্রে পিনিয়াল গ্ল্যান্ডটা এজেড কন্ডিশনে কি হয়? নন ফাংশনাল দিকে যায়, তখন প্রবলেম। তো পিনিয়াল গ্ল্যান্ড তোর বায়োলজিক্যাল ক্লকটাকে মেনটেন করবে, মানে থাকলো পিনিয়াল গ্ল্যান্ড কন্ট্রোল বায়োলজিক্যাল কন্ট্রোল, মানে হ্যাঁ, বায়োলজিক্যাল ক্লক। So it helps in maintaining the normal rhythms of sleep-wake cycle, body temperature. So in addition to the melatonin, it influences the metabolism, pigmentation, body the melanin pigmentation. মানে ইনফ্লুয়েন্স করবে, মেলানোসাইট সেলগুলোকে ইনফ্লুয়েন্স করবে মেলানিন পিগমেন্টেশনের জন্য। মেনস্ট্রুয়াল সাইকেল অ্যাজ ওয়েল এজ আওয়ার ডিফেন্স ক্যাপাসিটি, ইমিউনিটিটাও কিছুটা হলেও কন্ট্রোল হয় এটা দিয়ে, ঠিক আছে। সো নেক্সট গ্ল্যান্ডের নাম চলে যাবো, দ্যাট ইজ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড থাকে কোথায়? দেখো ছবি দেখতে পাচ্ছ, দ্যাট ইজ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডটা কটা লোব আছে? দেয়ার ইজ 2 লোব ইন দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডের মাঝখানে একটা ব্রিজ থাকে, যে ব্রিজটাকে বলে ইসথমাস। এই নেকে, আমাদের এই যে নেক দেখতে পাচ্ছ, এইখানে দু সাইডে এরকম দুটো গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ডটাকে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড কটা? 1 পেয়ার। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডে নর্মাল যে কোনো চিকিৎসা করতে যাবি তোর থাইরয়েড টেস্ট দিয়ে দেয়, কারণ থাইরয়েড হচ্ছে তোর বেসাল মেটাবলিক রেট কন্ট্রোল করে, তোর বিএমআর, মেটাবলিজম, এগুলো সব কন্ট্রোল করে থাইরয়েড হরমোন। এই জন্য তোর বিএমআর যদি চেঞ্জ হয় বা তোর মেটাবলিজম চেঞ্জ হয়, সব অর্গানে প্রবলেম আছে। সুগার প্রবলেম হলেও থাইরয়েড টেস্ট করা হয়, কারণ কি? এইটার প্রবলেমে সব ধরনের হরমোন প্রবলেম হবে, কারণ মেটাবলিজম বডির প্রবলেম হচ্ছে, বুঝেছো? এই জন্য থাইরক্সিন, এগুলো বলা হয় মেটাবলিক হরমোন বা ক্যালোরিজেনিক হরমোন। তো থাইরয়েডের প্রবলেম হয়ে গেলে বডিতে কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম চলে আসবে। আচ্ছা, থাইরয়েড থাকে কটা? থাইরয়েড হচ্ছে 1 পেয়ার থাইরয়েড থাকে, দু সাইডে থাকে, and thyroid connected by a bridge that is known as isthmus. Okay, that is known as isthmus. এই যে লিখে রয়েছে isthmus। আচ্ছা, থাইরয়েড থেকে 3 টাইপস অফ হরমোন তৈরি হয়, কি কি? T3, T4 and TCT, থাইরোক্যালসিটোনিন। কি কি বললাম? এই যে থাইরক্সিন, T4, T3, ট্রাইআয়োডোথাইরোনিন, টেট্রাআয়োডোথাইরোনিন, টেট্রাআয়োডো, টেট্রা মানে 4, এই জন্য T4, ট্রাইআয়োডো মানে 3, T3। এগুলো সব আয়োডিনেটেড হরমোন, আয়োডিন থাকে।
একটা হরমোনে যদি 3টে আয়োডিন থাকে তখন তাকে বলা হয় ট্রাই আয়োডো থাইরোনিন, যদি 4টে থাকে বলা হয় টেট্রা আয়োডো থাইরোনিন। মাথায় ঢুকলো? আর একটা হচ্ছে টিসিটি থাইরোক্যালসিটোনিন, নিশ্চয়ই দিয়েছে নিচে, কোথাও থাকবে দেখছি। হুম, না, থাইরক্সিন শুধু T4 কে বলবো, T4 কে থাইরক্সিন বলবো বা ট্রাইআয়োডো টেট্রাআয়োডো থাইরোনিন, আর T3 কে বলবো ট্রাইআয়োডো থাইরোনিন। টিএসএইচ, কারণ টিএসএইচ না হলে এই হরমোন গুলো তৈরি হয় না, শুধু সবগুলোই প্যানেল দেখা হয়। নট নেসেসারি, টিএসএইচ ভালো আসছে, T3 T4 খারাপ আসছে, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম আছে। আয়োডিন ইজ এসেনশিয়াল ফর দ্য নর্মাল রেট অফ হরমোন সিনথেসিস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এগুলো সব কি হরমোন বললাম? আয়োডিনেটেড হরমোন। উইদাউট আয়োডিন এই হরমোন তৈরি হবে না। ওই জন্য কারো যদি আয়োডিন কনজাম্পশন কমে যায় তখন গয়টার হয়, এটা ফুলে ওঠে। ফিমেলদের জেনারেলি অনেক বেশি হয় দেন মেল, এই গলক, এটাকে বলা হয় গয়টার। আবার এন্ডেমিক গয়টার হয়, তুই তোর দিকে থাক। এন্ডেমিক গয়টার হয় পাহাড়ে, পাহাড়ে যারা আছে তাদের ক্ষেত্রে কি হয়, যে জল খায় বা খাবার খায়, সেই খাবারে আয়োডিন অনেক কম। হ্যাঁ, সয়েল আয়োডিন কম, ওই জন্য ওদের খাবারে ম্যান্ডেটারি ওরা আয়োডিন সল্ট ইউজ করে, নইলে এন্ডেমিক গয়টার দেখা যায়, মানে গয়টার এন্ডেমিক লোকাল এরিয়ায় খুব হয়। আচ্ছা, তাহলে এইটুকু বুঝতে পারলাম। 3টে হরমোন বললাম, T3 T4, আর একটা হচ্ছে TCT থাইরোক্যালসিটোনিন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হরমোন। T3 T4 তো বেসাল মেটাবলিক রেট কন্ট্রোল করবে, আর থাইরোক্যালসিটোনিন হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করা, মানে ব্লাড থেকে ক্যালসিয়ামটাকে উইথড্র করে নিয়ে এসে বনে দিয়ে দেয়। ব্লাড, তুই খাবার খেয়েছিস, ব্লাডে ক্যালসিয়াম এসছে Ca2+, এইটাকে ব্লাড ক্যালসিয়ামটাকে নিয়ে এসে কোথায় দেবে? বোনের মধ্যে স্টোর করবে, তখন বোন স্ট্রং হবে। সেটা কে করবে? থাইরোক্যালসিটোনিন। এর অ্যান্টাগনিস্টিক হরমোন হচ্ছে প্যারাথরমোন, পিটিএইচ। থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক পেছনেই 4টে এবং ছোট ছোট গ্ল্যান্ড থাকে, তার নাম হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যে হরমোনটা তৈরি করে তার নাম হচ্ছে পিটিএইচ। এই যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, দেখ, এই যে প্যারাথরমোন, the four parathyroid glands present on the back side of the thyroid gland, যেটা তৈরি করে কি? প্যারাথরমোন। এই প্যারাথরমোন ইজ অ্যান্টাগনিস্টিক টু দা টিসিটি থাইরোক্যালসিটোনিন। কেন? থাইরোক্যালসিটোনিন কি করছে? ব্লাড থেকে বোনের মধ্যে কি নিয়ে আসছে? ক্যালসিয়াম। এ করে কি? উল্টো কাজটা করে, এই দেখো, ইট ইনক্রিজ দ্য ক্যালসিয়াম লেভেল ইন দ্য ব্লাড, তার মানে বোন থেকে ক্যালসিয়ামকে উইথড্র করে নিয়ে এসে ব্লাডে দিয়ে দেয়। এটা একটা অ্যান্টাগনিস্টিক রোল প্লে করে। মাথায় ঢুকলো? যেমন ইনসুলিন গ্লুকাগন শিখবো, ইনসুলিন সুগার লেভেলটাকে ড্রপ করে দেয়, কারণ ব্লাড থেকে নিয়ে গিয়ে মাসেলসে লিভারে স্টোর করে দেবে। গ্লুকাগন কি করে? আবার ওখান থেকে নিয়ে এসে ব্লাডে বাড়িয়ে দেয়। ঠিক তেমন এই টিসিটি থাইরোক্যালসিটোনিন করেটা কি? ব্লাড থেকে ক্যালসিয়াম গুলোকে উইথড্র করে নিয়ে গিয়ে বোনের মধ্যে রিজার্ভ করে। আর প্যারাথরমোন ঠিক উল্টো কাজটা করে। প্যারাথরমোন করে কি? বোন থেকে ক্যালসিয়াম নিয়ে গিয়ে ব্লাডে বাড়িয়ে দেয়। তার মানে অ্যান্টাগনিস্টিক রোল ব্যালেন্স করবে। মাথায় ঢুকলো? এইটাই মেন ফাংশন অফ দ্য প্যারাথরমোন। প্যারাথরমোন কোথা থেকে তৈরি হয়? ফ্রম দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে কোথায়? দ্য ব্যাক সাইড অফ থাইরয়েড গ্ল্যান্ড দেয়ার আর 4 or 2 pairs অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। মাথায় ঢুকলো? ওকে। আচ্ছা, এখানে এই যে থাইরয়েড গ্ল্যান্ড রিলেটেড রোগগুলো একটু পড়তে হবে, কি কি রোগ আছে এক একটা করে দেখেন। একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপো, হাইপো মানে কম। কম যদি থাইরক্সিন, T3 T4 এসব তৈরি হয় তখন তাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। আর যদি বেশি সিক্রিশন হয় তখন হাইপার। তাহলে তুই যদি আয়োডিন কম কনজিউম করিস, কিরে এত হাই উঠছে কেন? তো লাঠি দিয়ে পেটাবো নাকি? সোজা হয়ে বস, বিদ্যাসাগরের মতো সোজা হয়ে বস। এ, এত লেটুস মাল কেন দিবি? বেঁকে শুয়ে মুড়ি মানে একটা বালিশ দিলে মনে হয় শুয়ে পড়বে, দিয়ে একটু পুরুষ বলে তো মনে হচ্ছে না তো। সোজা হয়ে দাঁড়া, ভালো হয়ে বস। হ্যাঁ, দেখ, হাইপোথাইরয়েডিজমে কি হতে পারে? কমনলি কল্ড গয়টার হতে পারে। গয়টার মানে হচ্ছে গলাটা ফুলে উঠবে, বেল্টের মতো হয়ে যাবে। ঠিক আছে? হাইপোথাইরয়েডিজম ডিউরিং প্রেগন্যান্সি কজেস ডিফেক্টিভ ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন এন্ড গ্রোয়িং। বাচ্চার ক্ষেত্রে প্রবলেম হয়। ধর, মা যখন প্রেগনেন্ট কন্ডিশনে থাকে, সে যদি অ্যাডিকুইট অ্যামাউন্ট অফ আয়োডিন কনজাম্পশন না করে, তখন তার বডিতে আয়োডিন কম থাকবে।
বডির আয়োডিন কম মানে ব্লাড দিয়ে বাচ্চার কাছে আয়োডিন কম যাবে, সেই বাচ্চাটা যে রোগে ভুগবে সেটা যে ক্রিটিনিজম, ক্রিটিন বেবি বলা। হ্যাঁ, স্টান্টেড গ্রোথ হবে, এটা পুরো ডাউন সিনড্রোমের মতো সিমটমস হয়। হ্যাঁ, মানে সিমটমসটা মুন শেপ ফেস, চাঁদপানা বাদান, মুন শেপ ফেস হবে। হ্যাঁ, ড্রিবলিং স্যালাইভা, মানে এরকম স্যালাইভা লালা ঝরতে থাকবে, প্রোট্রিউডেড টাং, জিভ বের করে রাখবে, বুঝলি, এরকম হবে। এইগুলো অনেকটা ডাউন সিনড্রোমের রোগীর মতো। প্রথমে লোকে বুঝতে পারে না, পরে জেনেটিক অ্যানালাইসিস করে দেখা হয়। তো এই ক্রিটেন বেবি বাচ্চাদের যেটা হয় সেটা ক্রিটেনিজম মাথায় ঢুকলো। আর গয়টারটা অ্যাডাল্ট কন্ডিশন, গয়টারটা অ্যাডাল্ট কন্ডিশন। আর একটা হয় এক্সোথ্যালমিক গয়টার, সেই কেসটা আলাদা, সেটাতে মেটাবলিজম, এটা হাইপার থাইরয়েডিজম, প্রচুর পরিমাণে টিএসএইচ তৈরি হচ্ছে, মানে T3 T4 তৈরি হচ্ছে, বডিতে মেটাবলিজম প্রচুর ফাস্ট হয়ে যাবে, বুঝেছো। হাইপোথাইরয়েডিজমে যা হবে হাইপার থাইরয়েডিজমে উল্টো। হাইপোথাইরয়েডিজম মানে কি, তোর T3 T4 তৈরি হচ্ছে না, তার মানে তোর বডিতে মেটাবলিজম স্লো হয়ে যাচ্ছে, তার মানে ফুলে উঠবি, বডি ওয়েট বাড়বে, সুগার বেড়ে যাবে, খাবার মানে প্রচুর খাবার খিদে পাবে, আরো সুগার কনজিউম করতে শুরু করবি, এইসব হতে থাকবে, গলা ফুলে যাবে, এইগুলো হতে থাকবে। এটা হাইপো। হাইপার হলে কেসটা উল্টো হচ্ছে, হাইপার হলে মেটাবলিজম প্রচুর বেড়ে গেছে, বিএমআর প্রচুর বেড়ে গেছে, তখন রোগা হয়ে যাবে, চোখগুলো বেরিয়ে আসবে, অ্যাডাল্টদের দেখা যায় চোখ, চোখগুলো এরকম বেরিয়ে যাবে, এরকম করে বেরিয়ে যাবে, ভয় পাবি তুই, রাত্রি ছেড়ে দিলে মনে হয় ভয় পাবি, কারণ কি হবে, আইবল গুলো প্রোট্রুডেড হয়ে যাবে, বেরিয়ে আসছে, মনে হচ্ছে একটা কঙ্কালের থেকে আইবল বেরিয়ে আসছে। তার কারণ কি, পুরো বডিতে প্রচুর লেভেলে মেটাবলিজম ফাস্ট, যা খাচ্ছে সব তো ভাঙছে, বডির মধ্যে থাকা স্টোরেজ মাসল ফ্যাট সেগুলো ভাঙতে শুরু করেছে। দ্যাট ইজ হাইপারথাইরয়েডিজম, এক্সোথ্যালমিক গয়টার, মাথায় ঢুকলো। এই দেখো, এই যে ক্রিটিনিজমের কি হয়, মেন্টাল রিটেশন আছে, লো ইন্টেলিজেন্স হবে, বুঝলে, অ্যাবনর্মাল স্কিন, এইসব হবে, ডিপ মিউটিজম, এইসব তো হবে। সো ইন অ্যাডাল্ট হিউম্যান হাইপোথাইরয়েডিজম মে কজেস মেনস্ট্রুয়াল সাইকেল বিকাম ইরেগুলার হয়ে যাবে অ্যাডাল্টদের ক্ষেত্রে, যেরকম যেটা গয়টার বলা হচ্ছে, ডিউ টু ক্যান্সার অফ থাইরয়েড গ্ল্যান্ড, due to development of nodules of thyroid gland, the rate of synthesis or secretion thyroid increase করতে পারে। তত থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার মানে কি, অ্যাবনর্মাল গ্রোথ শুরু হয়ে গেছে বা হাইপার টিউমার ফর্মেশন হয়ে গেছে, তার মানে থাইরয়েড গ্ল্যান্ডের সেল বেড়ে গেছে, তখন কি হবে, হাইপার সিক্রেশনে চলে যাবে, দ্যাট ইজ হাইপোথাইরয়েডিজম, সরি হাইপারথাইরয়েডিজম। হাইপো মানে কম, হাইপার মানে বেশি। তো হাইপারথাইরয়েডিজম হলে যেটা হবে এক্সোথ্যালমিক গয়টা, সেই ক্ষেত্রে কি, ক্যারেক্টারাইজড বাই দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এখান থেকে প্রোট্রুডেশন অফ আইবল, প্রোট্রুশন অফ আইবল মানে চোখগুলো বেরিয়ে আসছে মনে হবে, ইনক্রিজ বেসাল মেটাবলিক রেট, ওয়েট লস হয়ে যাবে, এটাকে গ্রেভস ডিজিজও বলা হয়। তার মানে এইখানে তিনটে ডিজিজ আমাদের পড়তে হবে সিলেবাসে আছে, কি তিনটে, থাইরয়েড রিলেটেড তিনটে ডিজিজ ক্লিয়ার হলো। একটা তো আমরা ডায়াবেটিস ইনসিপিটাস আগে পড়েছিলাম। থাইরয়েড রিলেটেড তিনটে ডিজিজ, একটা হচ্ছে গয়টার, সিম্পল গয়টার, একটা এক্সোথ্যালমিক গয়টার, একটা ক্রিটিনিজম। সিম্পল গয়টার অ্যান্ড ক্রিটিনিজম ইজ দা ডিউ টু হাইপোথাইরয়েডিজম, আর হাইপারথাইরয়েডিজমে যেটা হবে এক্সোথ্যালমিক গয়টার, যেটাকে গ্রেভস ডিজিজও বলা হয়। ক্লিয়ার হলো? ওকে, এইটুকু মাথায় রাখতে হবে যে টিসিটি থাইরোক্যালসিটোনিন এখানে দিয়ে দিয়েছি, দ্যাট ক্যালসিয়াম লেভেলটাকে কন্ট্রোল করছে, এটাও মাথায় রাখতে হবে। তাহলে এগুলো হচ্ছে আয়োডিনেটেড হরমোন। এইটুকু ক্লিয়ার হলো? থাইরয়েড গ্ল্যান্ড কোনো ডাউট আছে? বাচ্চারা একটা কাজ করো, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আর থাইরয়েড গ্ল্যান্ড নিজের একবার কুইকলি রিডিং দাও, যদি কোথাও বুঝতে না পারো বলো, এন্ড পিনিয়াল গ্ল্যান্ড অলসো। তারপর আমি নেক্সট, সো দ্য নেক্সট গ্ল্যান্ড ইজ দ্য থাইমাস গ্ল্যান্ড। থাইমাস, এই যে গ্ল্যান্ডটা ইমিউনিটিতে ইম্পর্টেন্ট রোল প্লে করে, থাকে কোথায়, স্টারনাম যেটা আছে আমাদের, একটাই স্টারনাম থাকে, স্টারনামের ব্যাক সাইডে হার্টের কাছে, ঠিক আছে। এইটা মেনলি যে হরমোন তৈরি করে তার নাম হচ্ছে থাইমোসিন, এই হরমোনটা তৈরি করে। The thymus gland is a lobular structure located between the lungs, behind the sternum and ventral side of the aorta. Aorta মানে কোনটা, হার্টের ভেন্ট্রাল সাইডে aorta। তো থাইমাস প্লেস a major role in development of immune system। আমাদের ইমিউন সিস্টেমে এর বিশাল রোল আছে, কারণ এই থাইমাস গ্ল্যান্ডের মধ্যে টি লিম্ফোসাইট ম্যাচুরেশন, লিম্ফোসাইট দু রকমের হয়, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইট অরিজিনেট ফ্রম দ্য বোন ম্যারো বাট ম্যাচিওর ইন দ্য থাইমাস গ্ল্যান্ড ইন ইয়াং, মানে তোদের ওই কন্ডিশনে আছে। কিন্তু যখনই আমরা অ্যাডাল্ট হয়ে যাই, তারপরে আস্তে 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 অ্যাডাল্টের থেকে আরো একটা বয়স বাড়তে থাকে, তখন এই যে থাইমাস গ্ল্যান্ড ফ্যাট ডিপোজিশন হতে শুরু করে,
মানে ইনঅ্যাক্টিভ হতে শুরু করে। যত বয়স বাড়তে থাকে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তখন টি লিম্ফোসাইট ম্যাচুরেশন কোথায় হয়? লিম্ফ নোড এন্ড স্প্লিন। তো ইনিশিয়াল কন্ডিশনে কি দাঁড়ালো? থাইমাস গ্ল্যান্ড টি লিম্ফোসাইট ম্যাচুরেশনে হেল্প করে। দ্যাট মিনস, বন্ধ করতে হবে। হ্যাঁ, তো দ্যাট মিনস এই যে টি লিম্ফোসাইট ম্যাচুরেশন করছে বলে এটা ইম্পর্টেন্ট রোল কি? ইমিউনিটি। মাথায় ঢুকলো একটু? তো থাইমাস গ্ল্যান্ড থেকে যে হরমোনটা তৈরি হয় তার নাম কি? থাইমোসিন। এর মেন কাজ কি? প্লে মেজর রোল ইন ডিফারেন্সিয়েশন অফ টি লিম্ফোসাইট। টি কেন নাম হয়েছে? কারণ এটা থাইমাস গ্ল্যান্ডে ম্যাচিওর করে, তাই। সো হুইচ প্রোভাইড দ্য সেল মিডিয়েটেড ইমিউনিটি। আমাদের দু রকমের ইমিউনিটি হয়, একটা হিউমোরাল ইমিউনিটি, একটা সেল মিডিয়েটেড ইমিউনিটি। হিউমোরাল ইমিউনিটি মানে হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি, মানে যখন কোনো ইমিউনিটি অ্যান্টিবডি দিয়ে মারামারি করছে, দ্যাট ইজ অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি আর হিউমোরাল ইমিউনিটি। আর অনেকগুলো সেলকে রিক্রুট করে যখন ইমিউনিটি কন্ট্রোল হয়, দ্যাট ইজ দ্য সেল মিডিয়েটেড ইমিউনিটি। এই সেল মিডিয়েটেড ইমিউনিটি কন্ট্রোল করে টি লিম্ফোসাইট, আর হিউমোরাল ইমিউনিটি কন্ট্রোল করে বি লিম্ফোসাইট। তাহলে টি লিম্ফোসাইট যেটা আমরা এখানে নাম শুনছি, এটা কন্ট্রোল করবে সেল মিডিয়েটেড ইমিউনিটি। আর হিউমোরাল নাম যেটা শুনছি সেটা হচ্ছে বি লিম্ফোসাইট। এই জন্য দেখ, in addition thymosin also promotes the production of antibodies to provide the humoral immunity. প্রমোট করে, ওখানে হয় না কিছু, হ্যাঁ, এটা প্রমোট করে প্রোডাকশন অফ অ্যান্টিবডি। সো থাইমাস ইজ জেনারেটেড ইন দ্য ওল্ড ইন্ডিভিজুয়ালস। ডিজেনারেট কোথায় হয়ে যায়? ওল্ড ইন্ডিভিজুয়ালস। যখন বয়স বাড়তে থাকবে আস্তে আস্তে ডিজেনারেট হয়ে যাবে, রেজাল্টিং ডিক্রিজ প্রোডাকশন অফ থাইমোসিন। অ্যাজ এ রেজাল্ট দ্য ইমিউন রেসপন্স অফ ওল্ড পারসন বিকাম উইক। যখন বয়স হয়ে যাবে আস্তে আস্তে, এটা আমরা ইমিউন সিস্টেম আমাদের উইক হতে থাকবে। কারণ কি? আমাদের থাইমাস গ্ল্যান্ড নন ফাংশনাল হয়ে যাচ্ছে। মাথায় ঢুকলো? ওকে, তাহলে এইখান থেকে অ্যাসারশন রিজনিং আসতে পারে। ইয়াং কন্ডিশনে তোর ইমিউনিটি স্ট্রং দেন দ্য ওল্ডার কন্ডিশন। কারণ রিজনটা কি? এই থাইমাস গ্ল্যান্ড যত ওল্ড হতে থাকবি তত তোর বয়স বাড়তে থাকবে, থাইমাস গ্ল্যান্ড আস্তে 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 ডিসফাংশন হয়ে যাবে। সো অ্যাড্রিনাল গ্ল্যান্ড আগে পড়ে নিয়েছি আমরা, মেডুলা কর্টেক্স এইসব গল্প পড়ে নিয়েছি, গ্লুকোডিকয়েড মেডুলাকর্টিকয়েড এইসব পড়ে নিয়েছি, পড়েছি তো? ফাইট ফাইট ইমার্জেন্সি হরমোনের গল্পটা পড়ে নিয়েছি। এবার চলে যাব প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস ইজ আ মিক্সড গ্ল্যান্ড অর হেটেরোক্রাইন গ্ল্যান্ড। হেটেরোক্রাইন অর মিক্সড গ্ল্যান্ড। কেন বলা হয় প্যানক্রিয়াসকে হেটেরোক্রাইন অর মিক্সড গ্ল্যান্ড? বিকজ ইট হ্যাজ টু পার্ট, একটা হচ্ছে এন্ডোক্রাইন পার্ট, একটা এক্সোক্রাইন পার্ট। এক্সোক্রাইন পার্টটার নাম রুদ্রাক্ষী, সোজা হয়ে বস। এক্সোক্রাইন পার্টটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাসিনি। এটা হচ্ছে এক্সোক্রাইন পার্ট। কি না, প্যানক্রিয়াটিক অ্যাসিনি বলা হয়। আর এন্ডোক্রাইন পার্টটা হচ্ছে যার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই দেখো, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেখান থেকে মেইনলি 4 ধরনের হরমোন তৈরি হয়। আলফা সেল দিয়েছে, বিটা সেল দিয়েছে, আর বাকি সেল কি দিয়েছে? দেয়নি। আরো দুটো সেল থাকে, এটার নাম হচ্ছে ডেল্টা আর একটা এফ। আলফা থেকে তৈরি হবে গ্লুকাগন। মানে এখানে 4টে সেল হচ্ছে আলফা, বিটা, আলফা সেল, বিটা সেল। আলফা থেকে কি তৈরি হবে? গ্লুকাগন। ওকে, বিটা থেকে কি তৈরি হবে? ইনসুলিন। ডেল্টা থেকে তৈরি হবে সোমাটোস্ট্যাটিন। এফ সেল থেকে তৈরি হবে প্যানক্রিয়াটিক
পলিপেপটাইড না, এটা আলাদা। হাইপোথ্যালামিক সোমাটোস্ট্যাটিন আলাদা, এটা আলাদা। তো এইখানে দেখো, এই যে গ্লুকাগন, গ্লুকাগন কি করবে, তোর বডির সুগার লেভেলটাকে বাড়িয়ে দেবে। সুগার লেভেল বাড়াবে ব্লাডে। ব্লাডে কি করবে, সুগার লেভেল কে বাড়াবে, গ্লুকাগন। ইনসুলিন কি করবে, ব্লাডের সুগার লেভেল কি করবে, কমিয়ে দেবে, ডিক্রিজ করবে। কারণ ইনসুলিন রিসেপ্টর থাকে, সুগার গুলোকে টেনে নিয়ে গিয়ে মাসলস এন্ড লিভারে জমা করবে, গ্লাইকোজেন ফর্মে রেখে দেবে। সোমাটোস্ট্যাটিন এর দুজনকে কন্ট্রোল করে, সিক্রিশনটা। আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইডের কাজ হচ্ছে, এই যে প্যানক্রিয়াটিক জুস রিলিজ হচ্ছে ফ্রম দা এক্সোক্রাইন পার্ট। এক্সোক্রাইন পার্ট কি বলেছিলাম, প্যানক্রিয়াটিক অ্যাসিনি। সেখান থেকে সেখান থেকে অনেকগুলো এনজাইম বেরোয়, যেরকম কি নাম, কাইমোট্রিপসিন, ট্রিপসিনোজেন, প্রোকার্বক্সিপেপটাইডেজ, অ্যামাইলেজ, লাইপেজ, লট অফ এনজাইম তৈরি হয় কোথায়, প্যানক্রিয়াটিক অ্যাসিনিতে। সেইগুলো যে রিলিজ হবে প্যানক্রিয়াটিক ডাক্ট দিয়ে, এইটাকে কন্ট্রোল করাবে এটাকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, মানে রিলিজ অফ এনজাইম কন্ট্রোল বাই দা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। মাথায় ঢুকলো? সো এই হচ্ছে চারটে হরমোন। কোনটা, এই যে ইনসুলিন গ্লুকাগনের কনসেন্ট্রেশনটাকে মেনটেন করে, ডেল্টা সেল। The glucagon is a peptide hormone. Insulin also peptide hormone. হরমোনের টাইপস পড়বো আমরা, কাকে পেপটাইড হরমোন বলে, কাকে প্রোটিনিয়াস হরমোন বলে, একটা আছে অ্যামাইনো হরমোন আছে, সব পড়বো। So glucagon is a peptide hormone and plays important role in কোথায়, maintaining the normal blood glucose level. Glucagon acts mainly in the liver cells and stimulates glycosenolysis. দেখ নামটা কি আমরা পড়েছিলাম, মনে পড়ে, গ্লাইকোজেনোলাইসিস, মানে গ্লাইকোজেনটাকে লাইসিস মানে ব্রেক করছে, ব্রেক করে গ্লুকোজে ট্রান্সফার করে দিচ্ছে, সেই গ্লুকোজ চলে আসছে ব্লাডে, এই জন্য ব্লাডের সুগার লেভেলটা বেড়ে যাবে। এই জন্য দেখ হাইপার গ্লাইসেমিয়া হচ্ছে, হাইপার গ্লাইসেমিয়া, সুগার বাড়ছে। ইন অ্যাডিশন দ্য হরমোন স্টিমুলেটস দ্য প্রসেস অফ গ্লুকোনিওজেনেসিস হুইচ অলসো কন্ট্রিবিউট দ্য হাইপার গ্লাইসেমিয়া। গ্লুকোনিওজেনেসিসের জন্য কারণ নন গ্লুকোজ পার্ট থেকে এগুলো তৈরি হয়, তার জন্য হাইপার গ্লাইসেমিয়া হতে পারে। গ্লুকাগন রিডিউস দ্য সেল, মানে সেলুলার গ্লুকোজ আপটেক এন্ড ইউটিলাইজেশন, দাস গ্লুকাগন ইজ দ্য হাইপার গ্লাইসেমিক হরমোন বলে। এইখান থেকে অ্যাসারশন রিজনিং আসতে পারে যে গ্লুকাগন ইজ নোন এজ হাইপার গ্লাইসেমিক হরমোন, এটা হচ্ছে অ্যাসারশন। রিজন কি হবে, যে গ্লুকাগন রিডিউসেস দ্য সেলুলার গ্লুকোজ আপটেক এন্ড ইটস ইউটিলাইজেশন। এই জন্য কি হচ্ছে, তোর সুগার লেভেল বেড়ে যাচ্ছে, আর সুগার লেভেল বাড়ছে বলে এটাকে বলা হয় হাইপার গ্লাইসেমিক হরমোন। এখান থেকে অ্যাসারশন রিজন আসতে পারে, মাথায় ঢুকলো? ঠিক তেমন অ্যান্টি রোল প্লে করবে কে, ইনসুলিন। ইনসুলিন ইজ আ পেপটাইড হরমোন, তাই না? যদি ইনসুলিন দেখি, দ্যাট ইজ অলসো পেপটাইড হরমোন হুইচ প্লে মেজর রোল ইন রেগুলেশন অফ গ্লুকোজ হোমিওস্ট্যাসিস, মানে ব্যালেন্স। ইনসুলিন অ্যাক্টস মেইনলি ইন দা হেপাটোসাইটস অ্যান্ড অ্যাডিপোসাইটস। অ্যাডিপোসাইট মানে অ্যাডিপোস টিস্যুর মধ্যে থাকা সেল। দ্য এনহ্যান্স দ্য সেলুলার গ্লুকোজ আপটেক ইউটিলাইজেশন, সেলের মধ্যে গ্লুকোজ আপটেকটাকে বাড়িয়ে দেবে, তাহলে ব্লাড থেকে গ্লুকোজ চলে যাবে সেলের মধ্যে, তখন ব্লাডের সুগার লেভেল ডিক্রিজ করবে। মাথায় ঢুকলো? অ্যাজ এ রেজাল্ট দ্য র্যাপিড মুভমেন্ট অফ গ্লুকোজ ফ্রম দ্য ব্লাড টু দ্য হেপাটোসাইট অ্যান্ড অ্যাডিপোসাইট রেজাল্টিং দ্য ডিক্রিজ অফ ব্লাড গ্লুকোজ লেভেল, এই জন্য হাইপোগ্লাইসেমিক বলা হয়। একটা হাইপার গ্লাইসেমিক, একটা হাইপোগ্লাইসেমিক। ইনসুলিন অলসো স্টিমুলেটস দ্য কনভার্সন অফ গ্লুকোজ ইনটু গ্লাইকোজেন, দ্যাট ইজ আগেরটা বলেছিলাম কি, গ্লাইকোজেনোলাইসিস। এখানে দেখ গ্লুকোজেনেসিস মানে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস, জেনেসিস মিন সিনথেসিস, গ্লাইকোজেন সিনথেসিস করছে, আর ওটা কি করেছিল, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনটাকে ব্রেক করছে। সো ইন দ্য টার্গেট সেলস, সো দ্য গ্লুকোজ হোমিওস্ট্যাসিস ইন দ্য ব্লাড thus maintained jointly by two insulin and glucagon। মাথায় ঢুকলো? যদি তোর বডিতে ইনসুলিন লেভেল কমে যায়, তখন কি হবে, বডিতে সুগার আপটেক করার কেউ থাকবে না, ব্লাড থেকে আপটেক করে নিয়ে সেলের মধ্যে নিয়ে যাওয়ার কেউ থাকবে না, সেই জন্য তাকে বলা হবে কেসটাকে ডায়াবেটিস মেলিটাস। আর ইনসুলিনের জন্য এটা হলো। আর একটা ছিল ডায়াবেটিস ইনসিপিডাস, সেটা ছিল এডিএইচ এর জন্য। মাথায় ঢুকলো? সো ডায়াবেটিক পেশেন্টস আর সাকসেসফুলি ট্রিটেড উইথ ইনসুলিন থেরাপি। যখন ডায়াবেটিসের মানে যখন সুগার ভলিউম বডিতে বেড়ে যাবে, ধর 400 ইউনিট যদি চলে যায়, তখন আমাদের এরকম ইনসুলিন নিতে হয়। মাথায় ঢুকলো? এই কথা কম,
নেক্সট টেস্টিস, নাম তো শোনাই হবে। সো টেস্টিস, আরে আমি একটু শাহরুখ খানের ডায়লগের সঙ্গে মেলালাম, তো হাসির কি আছে? হয়ে গেছে, চলো। তো টেস্টিস, ওয়ান পেয়ার অফ টেস্টিস থাকে ইন কেস অফ মেল। ওকে, ওই টেস্টিসের মধ্যে আমরা এই অ্যাকচুয়ালি আমরা এই টেস্টিসের স্ট্রাকচার অলরেডি পড়বে। এই তুই সরে জানা একটু, ব্যাস আর কি চাই, বুদ্ধি শুদ্ধি কিছু নাই। তো টেস্টিসের মধ্যে দুটো পার্ট থাকে, একটা থাকে সেমিনিফেরাস টিবিউল, কি নাম বলছি, সেমিনিফেরাস টিবিউল। আর টেস্টিসের মধ্যে থাকে লেডিক সেল। এই দুটো মাথায় রাখতে লেখা রয়েছে সেমিনিফেরাস টিবিউল আর একটা ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক। এই দুটো সেল থাকে কার মধ্যে, টেস্টিসের মধ্যে। এই সেমিনিফেরাস টিবিউল থেকে একটা হরমোন তৈরি হয়। সেমিনিফেরাস টিবিউল ইজ আ টিউব লাইক স্ট্রাকচার। আমাদের এই স্ট্রাকচার গুলো ক্লাস 12 পড়তে হবে, মার্চ থেকে 12 শুরু হবে, সেখানে পড়বো, প্রথম চ্যাপ্টারে এগুলো সব আছে। তো এই সেমিনিফেরাস টিবিউল থেকে হয় স্পারমাটোজেনেসিস, মানে ফরমেশন অফ স্পার্ম হয়। আবার এই সেমিনিফেরাস টিবিউল থেকে, মানে এর মধ্যে একটা সেল থাকে তার নাম হচ্ছে সার্টোলি সেলস। সার্টোলি সেলস থেকে তৈরি হয় ইনহিবিন বলে একটা হরমোন তৈরি হয়, ইনহিবিন। মানে যখন টেস্টোস্টেরন বেশি তৈরি হয়ে যায়, তাকে কন্ট্রোল করার জন্য একটা হরমোন তৈরি হয়, তার নাম হচ্ছে ইনহিবিন। সেটা কোথা থেকে তৈরি হবে? ফ্রম দা সার্টোলি সেলস। সার্টোলি সেলস অফ হোয়াট? সেমিনিফেরাস টিবিউল। আর এই লেডিক সেল থেকে তৈরি হবে অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন মানে টেস্টোস্টেরন, একই জিনিস, মানে এই অ্যান্ড্রোজেনের একটা টাইপস টেস্টোস্টেরন, মেইনলি টেস্টোস্টেরন তৈরি হয়। তো টেস্টোস্টেরন এটা হচ্ছে মেল হরমোন বলা, বিকজ এটা বডি মাসল স্ট্রাকচার গ্রো করায়, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গ্রো করাবে, টেস্টিস ডেভেলপমেন্ট করাবে, স্পারমাটোজেনেসিসে হেল্প করবে, মানে ফরমেশন অফ স্পার্ম। ওকে, বাট এই টেস্টোস্টেরন অলসো প্রেজেন্ট ইন দা ফিমেল। ফিমেল বডিতে টেস্টোস্টেরন থাকে। কোথা থেকে টেস্টোস্টেরন তৈরি হয়? কমন সোর্স বলেছিলাম অ্যাড্রিনাল কর্টেক্স। অ্যাড্রিনাল কর্টেক্সে যে স্টেরয়েড হরমোন তৈরি হয়, সেখানে কিন্তু টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন সবই তৈরি হয়। সো বোথ মেল এন্ড ফিমেল হ্যাভ ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। মার্কেটে কিছু ফিমেল দেখা যায়, দেখবি দাড়ি গোবলা ফিমেল, মানে অনেকটা, হ্যাঁ দ্যাট ইজ অ্যাড্রিনাল ভিরিলিজম। বডি হেয়ার প্রচুর হয়ে যায় মেলদের মতো, কারণ টেস্টোস্টেরনটা অনেক বেশি বডিতে। এটা কোনো বাজে জিনিস নয়, দ্যাট ইজ দ্য সাইড এফেক্ট অফ এক্সট্রা সিক্রেশন অফ হরমোন। আবার ফিমেলদের মধ্যে হয় গাইনোকোমেস্টিয়া, একটু সরু সরু গলায় কথা বলে, হুম, গলা ব্যথা বলে নয়, মানে সরু সরু গলায় কথা বলে, একটু বেঁকে চুকে চলে, মেলদের সেটা হয়, দ্যাট ইজ গাইনোকোমেস্টিয়া, দ্যাট ইজ হরমোনাল প্রবলেম। ওকে, ঠিক আছে, দেখে নিবি, তোমার আসলে খুঁজে পাওয়া যায় এইসব ছোট ছোট। তো androgen result the development, maturation and functions of male accessory sex organs like epididymis, vas deferens, seminal vesicle, এগুলো সব ফিমেল মেল মেল স্ট্রাকচার। হ্যাঁ, vas deferens, prostate gland, ইউরেথ্রা, এগুলো সব থাকে। এগুলো ডেভেলপমেন্টে ফাংশনে এগুলো তো হেল্প করাবে কে? তো অ্যান্ড্রোজেন। আর অ্যান্ড্রোজেন তৈরি হলো কোথা থেকে? লেডিক সেলস। লেডিক সেল যেখানে থাকে সেই স্পেসটার নাম হচ্ছে ইন্টারস্টিসিয়াল স্পেস। এই জন্য এটাকে বলা হয় ইন্টারস্টিসিয়াল সেলস অফ লেডিক। ওকে, এই লেডিক সেল তো তৈরি করছে অ্যান্ড্রোজেন, কিন্তু ওটা কোন হরমোনের রেসপন্সে? এলএইচ এর রেসপন্সে। মাথায় থাকবে যে জিটিএইচ বলেছিলাম গোনাডোট্রপিক হরমোন তৈরি হচ্ছে পিটুইটারি থেকে, তার একটা পার্ট হচ্ছে এলএইচ। এই লিউটিনাইজিং হরমোন এসে লেডিক সেলকে স্টিমুলি দিলে লেডিক সেল তখন তৈরি করে কি? অ্যান্ড্রোজেন। মানে ফিডব্যাক মেকানিজম এখানে কাজ করছে। যদি আমরা এটা ধরি কিরকম, ইয়েস স্যার, ধর এই হচ্ছে, এটা একটু জেনে রাখতে হবে কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে। এটা কি হাইপোথ্যালামাস? হাইপোথ্যালামাস থেকে হলো জিএনআরএইচ। জিএনআরএইচ কোথায় গেল? পিউটারিতে। পিউটারি থেকে তৈরি হলো কি? জিটিএইচ। জিটিএইচ মানে কি? এলএইচ আসছে একটা, এই এলএইচ চলে যাবে কোথায়? লেডিক সেলস অফ টেস্টিসে যাবে। লেডিক সেলস অফ টেস্টিস থেকে তৈরি তখন কি হবে? অ্যান্ড্রোজেন, মানে তৈরি হবে টেস্টোস্টেরন। মাথায় ঢুকলো? এইবার এদিকে যখনই অ্যান্ড্রোজেন অনেক বেশি তৈরি হয়ে যাবে,
ধর অ্যান্ড্রোজেন বডিতে প্রচুর সিক্রেশন হচ্ছে, তখন এই অ্যান্ড্রোজেন প্রোভাইড দ্য নেগেটিভ ফিডব্যাক টু দ্য হাইপোথ্যালামাস অ্যাজ ওয়েল এজ দ্য পিটুইটারি। এটা নেগেটিভ ফিডব্যাক দেবে। এর সাথে সার্টোলি সেলস আমি বলেছিলাম ইনিভিন তৈরি করেছে, ইনিভিন গিয়ে নেগেটিভ ফিডব্যাক দেবে, তখন এলএইচটা স্টপ হয়ে যাবে। এলএইচ স্টপ হয়ে গেলে টেস্টোস্টেরন সিক্রেশন স্টপ হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য নেগেটিভ ফিডব্যাক, দ্যাট ইজ দ্য নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। মানে হরমোন নিজেকেই নিজে কন্ট্রোল করাতে পারে। মাথায় ঢুকলো? ওকে, সো দ্য নেক্সট গ্ল্যান্ড ইজ দ্য ওভারি। ও পেয়ার অফ ওভারি থাকে ফিমেলের মধ্যে। এই ওভারি এন্ড টেস্টিসের স্ট্রাকচার এন্ড ফাংশন আমরা 12 এ ডিটেইলসে পড়বো। ওভারি থাকে কোথায়? অ্যাবডোমেনের মধ্যে। টেস্টিস কোথায় থাকে? অ্যাবডোমেনের বাইরে। কেন এরকম খেলা? টেম্পারেচার। কারণ এই যে আমাদের বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, স্পারমাটোজেনেসিস হবে না। 2 to 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমিয়ে রাখতে হবে বডি টেম্পারেচার থেকে। ওটা স্কোটাল স্যাকের মধ্যে থেকে ওটা কন্ট্রোল করে। আর ওভারি ক্ষেত্রে সেরকম খেলা নেই, ওভারি ওই টেম্পারেচারে ওভাম প্রোডাকশন করতে পারে। ওই জন্য ওভারি থাকে কোথায়? আমাদের অ্যাবডোমেনের বাইরে নয়, লোয়ার অ্যাবডোমেনে থাকে। তো ওভারিতে দুটো পার্ট থাকে, একটা গ্রাফিয়ান ফলিকল আর একটা হচ্ছে কর্পাস লিউটিয়াম। এই দেখো কর্পাস লিউটিয়াম বলেছে আর গ্রাফিয়ান ফলিকল থাকবে। এই যে ওভারিয়ান ফলিকল বলেছে, দ্যাট ইজ গ্রাফিয়ান ফলিকল। ওভারিয়ান ফলিকল থেকে তৈরি হবে ইস্ট্রোজেন, কর্পাস লুটিয়াম থেকে তৈরি হবে প্রজেস্টেরন। এটাই মেন গল্প। সো গ্রাফিয়ান ফলিকল বা ওভারিয়ান ফলিকলের মধ্যে থাকে উসাইট বা ওভাম থাকে। যতক্ষণ এই উসাইট বা ওভাম ক্যারি করছে সে তখন গ্রাফিয়ান ফলিকল ফর্মে আছে, ওভারিয়ান ফলিকল ফর্মে আছে, তখনও তৈরি করবে ইস্ট্রোজেন। আবার যখন এখান থেকে ওভামটা রিলিজ হয়ে যাবে তখন সে কর্পাস লুটিয়ামে কনভার্ট হয়ে যায়। এই কর্পাস লুটিয়াম তৈরি করবে প্রজেস্টেরন। প্রজেস্টেরনকে বলা হয় প্রেগন্যান্সি হরমোন। মানে প্রজেস্টেরন যদি আপরাইজ না থাকে, প্রেগন্যান্সি কি হবে? অ্যাবর্শন হয়ে যাবে, ডিলে প্রেগন্যান্সি অ্যাবর্ট হয়ে যাবে। বুঝছো? তো যখন প্রেগন্যান্ট কন্ডিশনে মা থাকে তাকে হাই লেভেল অফ প্রজেস্টেরন বডিতে মেনটেন করতে হবে। শুধু প্রজেস্টেরন এখান থেকে তৈরি হয় তাই নয়, প্রজেস্টেরন অলসো প্রডিউসড ফ্রম দ্য প্লাসেন্টা। কারণ তখন ওম থেকে প্লাসেন্টা ফরমেশন হয়ে যায়। সো প্লাসেন্টা অলসো সিক্রেটস দ্য প্রজেস্টেরন। মাথায় ঢুকলো? সো বডিতে হাই লেভেল অফ প্রজেস্টেরন চাই কোনো কারণে। এই জন্য বলা হয় একটা দেখবি যখন কেউ প্রেগনেন্ট কন্ডিশনে থাকে তাকে স্ট্রেস নিতে বারণ করা হয়, দুঃখ পেতে বারণ করা হয়, বুঝলেন? ওকে হাসি খুশি থাকতে বারণ করা হয়। কেন কি? মানে হাসি খুশি থাকতে বলা হয়। ও হলো, বুঝেছিস? আরে ফিলিংসটা বুঝতে হবে ভাই। হ্যাঁ, ভাষা তো আসতেই পারে যেভাবে। তো কেন বলা হয়? তার কারণ স্ট্রেস কন্ডিশনে এই প্রজেস্টেরন লেভেল সিক্রেশন একটু ডাউন হতে পারে, আর ডাউন হলে অ্যাবর্শন হয়ে যেতে, বুঝলে? তো সুতরাং সেই সময় হাসি খুশি থাকবে, প্রচুর আচার খাবে, ঘুরে বেড়াবে। তো মাথায় ঢুকলো? তোর এত টেনশন করার দরকার নেই, তোকে এনে দিতে হবে। আচ্ছা দেখ, এছাড়া মেমারি গ্ল্যান্ড ডেভেলপমেন্ট হেল্প করে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন অলসো রেগুলেটস দ্য ফিমেল সেক্সুয়াল বিহেভিয়ার, এটা কন্ট্রোল করে। হ্যাঁ, এই যে অ্যাপিয়ারেন্স অফ ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, এগুলো কন্ট্রোল করে। পিউবার্টি, এই হরমোন গুলো কন্ট্রোল করবে। ঠিক আছে? তো এগুলো ব্যাপার। মিল্ক সিক্রেশনে হেল্প করবে। চলো ওভারি অ্যান্ড টেস্টিস মন দিয়ে পড়ে নাও দেখি, কোনো জায়গায় বুঝতে না পারলে বলো। এই যে পার্টটা হরমোন ফ্রম দ্য আদার্স গ্ল্যান্ড, এটা ভেরি ইম্পর্টেন্ট। 100% নিটে কোশ্চেন পাবে। তোরা পরীক্ষা দিবি 2028-এ, তাই না? 27 2027-এ আসবে, বলে দিলাম, লিখে দিলাম। কোশ্চেন ফাঁস হয়ে গেল কিন্তু একটা করে দিলাম। এই প্যারাটা থেকেই কোশ্চেন পাবি, 100% কোশ্চেন পাবে আদার্স গ্ল্যান্ড থেকে। ঠিক আছে? তো আদার্স গ্ল্যান্ড কি কি রয়েছে দেখ। হার্ট, কিডনি এন্ড গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। হার্টে কে হয়েছে? কিডনিতে। তো এক একটা করে দেখি। হার্ট থেকে তৈরি হয়, আমরা পড়েছিলাম এএনএফ, মনে পড়ে? হরমোন এক্সক্রিশন পড়তে গিয়ে আর্টেরিয়াল ওয়াল থেকে এএনএফ তৈরি হয়, আর্টেরিয়াল নাইট্রিউরেটিক ফ্যাক্টর। যখন তুই জল বেশি খাবি তখন হার্টের বিটিং স্ট্রেচ করবে, তখন এএনএফ তৈরি হবে। তো এএনএফ রেনিন সিক্রেশনটাকে স্টপ করে দিত, তখন সিস্টেম রেগুলেট হয়ে যায়। লাংস থেকে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম এসিই। চলো, সো দেখো নেক্সট কিডনি। কিডনি থেকে আমরা পড়েছিলাম, মনে পড়ে, জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে কি তৈরি হয়েছিল? এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েটিন ইজ ভেরি ইম্পর্টেন্ট হরমোন, যেটা তৈরি হয় ফ্রম দা
কিডনির কোথা থেকে, এখানে কিডনির ব্যাকেটে এই যে জাক্সট্রাগ্লোমেরুলার সেল, জেজি সেল থেকে তৈরি হয়। এই এরিথ্রোপয়েটিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরিথ্রোপয়েটিন পয়েসিস করে, মানে ফরমেশন অফ আরবিসি, আরবিসি ফরমেশনে হেল্প করে। তার মানে দুটো গ্ল্যান্ডের হরমোন বোঝা গেল। হার্টে কি ছিল, এএনএফ, আর্টেরিয়াল নাইট্রি ইউরেটিক ফ্যাক্টর। এই হরমোনটা কি করে, যখন কি হয় তোর জল ঠিকঠাক করে তুই খাচ্ছিস তখন রেনিন প্রোডাকশনটাকে স্টপ করে দেবে, দেন সিস্টেমটাকে কন্ট্রোল করবে। আর এরিথ্রোপয়েসিস করছে কে, জাক্সট্রাগ্লোমেরুলার সেল থেকে তৈরি হয় এরিথ্রোপয়েটিন, যে আরবিসি ফরমেশনে হেল্প করে। গেল। এই যে পার্টটা, নেক্সট পার্টটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, কারণ জিআই ট্র্যাক মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক থেকে অনেকগুলো হরমোন বেরোয়। যেমন কি কি হরমোন দেখ, গ্যাস্ট্রিন স্টমাক থেকে বেরোবে, স্টমাক থেকে বেরোয় গ্যাস্ট্রিন, সিক্রেটিন, সিসিকে, কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন, পিজেট, সিসিকে পিজেট আসে, সিসিকে, সরি একটা সি বেশি হয়ে গেছে, সিসিকে পিজেট ফর্মে আসে। কোলেসিস্টোকাইনিন এখানে নামই দেওয়া আছে দেখ, সিসিকে, কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন, প্যানক্রিওজাইমিন, ZYMIN। সো কোলেসিস্টোকাইনিন প্যানক্রিওজাইমিন একসাথে কাজ করে, প্যানক্রিওজাইমিন ZYMIN। তারপরে দেখ জিআইপি, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। আচ্ছা এদের রোল গুলো এবার শিখতে হবে। দেখ গ্যাস্ট্রিন কোথা থেকে তৈরি হয়েছে বলেছিলাম, স্টমাক। এটা acts on the gastric glands and stimulate and secretion of hydrochloric acid and pepsinogen। তাহলে স্টমাক থেকে কি HCl তৈরি হয় আর পেপসিনোজেন তৈরি হয়, এইটাকে কন্ট্রোল করবে কে, বাট গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন। আচ্ছা এই যে গ্যাস্ট্রিন যেখানে তৈরি হলো ওখানেই কাজ করলো, দ্যাট ইজ ওয়াই দিস ইজ অলসো লোকাল হরমোন। হরমোন দু রকমের হয়, একটা হচ্ছে ট্রপিক হরমোন, একটা হচ্ছে লোকাল হরমোন। ট্রপিক হরমোন মানে কি, রাইট, যেমন টিএসএইচ তৈরি হচ্ছে অ্যান্ট্রোপিউটারি, কাজ করছে থাইরয়েড। এসিটিএইচ তৈরি হচ্ছে অ্যান্ট্রোপিউটারি, কাজ করছে অ্যাড্রিনাল কর্টেক্সে। ঠিক তেমন এ তৈরি হচ্ছে স্টমাকে, কাজ করছে স্টমাকে, এই জন্য এটা হয়ে যাচ্ছে কি লোকাল হরমোন। আর যে অন্য জায়গায় কাজ করে দ্যাট ইজ দ্য ট্রপিক হরমোন। সো গ্যাস্ট্রিন ওয়ান অফ দ্য ট্রপিক হরমোন। জিআই ট্র্যাকে যে হরমোন গুলো আছে সেগুলো সব ট্রপিক হরমোন নয়, লোকাল হরমোন। সিক্রেটিন, এই ফাংশন গুলো টেবিল ফর্মে আসবে, হরমোনের নাম দেওয়া থাকবে, ফাংশন দেওয়া থাকবে, ম্যাচ করতে বলবে, ঠিক আছে। বা স্টেটমেন্ট বেস কোশ্চেন আসতে পারে, দুটো স্টেটমেন্ট দিয়ে দেবে, কারেক্ট কোনটা ইনকারেক্ট কোনটা, কোশ্চেন এরকম দুটো আসতে পারে, হয় স্টেটমেন্ট বেস বা টেবিল বেসড। সো কোশ্চেন পেপারও পাবি তুই। Secretin acts as an exocrine pancreas and stimulates the secretion of water and bicarbonate ions। প্যানক্রিয়াসের উপর কাজ করে, প্যানক্রিয়াস থেকে বাইকার্বনেট আয়নস এন্ড ওয়াটার সিক্রেশনে কন্ট্রোল করছে। সিসিকে acts on both pancreas and gallbladder and stimulate the secretion of pancreatic enzymes। প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশনেও সিসিকে রোল প্লে করে। জিআইপি নাম কি, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, মানে ইনহিবিশন, মানে কি সিক্রেশন এন্ড মোটিলিটিটাকে ইনহিবিটস করে দেয়। জিআইপি মানে ইনহিবিটরি পেপটাইড, তার মানে এই যে আমরা খাবার খাই না, খাবার খেলে কি হয় বলা হয় খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তে না, বা খেয়ে সব যে এই যে লাত খাচ্ছে এরকম করতে না, একটু হাঁটাচলা করতে, জেগে থাকতে, দাঁড়িয়ে থাকতে, বসে থাকতে, যাই হোক বাট অ্যাক্টিভ থাকতে। কারণ কি খাওয়ার পরে আমাদের স্টমাক চার্নিং করে, ফুডটাকে এখন নড়ায়, চার্নিং করলে যত বেশি চার্নিং হবে ফুডের সঙ্গে HCl মিশবে, আর HCl মিক্সড হলে কি হবে, ডাইজেশন ভালো হবে, বুঝেছো। এই যে আমাদের ইনডাইজেশন হয় ওয়ান অফ দ্য রিজন হচ্ছে প্রচুর খেয়ে নিবি। তুই ভাব, তুই একটা ছোট্ট একটা কাঁচের বল বা কাঁচের একটা বাউল আছে, তার মধ্যে তুই পুরো ভর্তি করে খাবার রেখে দিবি, তুই দিয়ে এটা কাঁচটা নাড়াচ্ছিস, খাবারগুলো নড়বে, নড়বে না। কিন্তু হাফ রেখে নাড়ালে কি হবে, মিক্সিং হবে। এই জন্য তুই পুরো গলা পর্যন্ত, মানে বিয়ে বাড়ি গেছিস গলা পর্যন্ত খেয়ে নিবি, ইনডাইজেশনে ভুগছিস, কারণ কি স্টমাক চার্নিং করার চেষ্টা করছে কিন্তু ফুড পুরো ভর্তি হয়ে যাওয়ার জন্য ফুড আর নড়াচড়া করতে পারছে না। এই স্টমাক চার্নিং করে, ফুডটাকে চার্নিং করলে HCl মিক্সড হবে, HCl মিক্সড হলে তখন ফুডগুলো ভাঙবে, বুঝেছো। তো সেটাতে কে হেল্প করবে, নর্মালি গ্যাস্ট্রিন। কিন্তু যখনই এটা হচ্ছে না, সেটা কে করছে, জিআইপি, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, মাথায় ঢুকছে। Several other non-endocrine tissue secretes hormones called growth factors. So these growth factors are essential for the normal growth and tissue and repairing and regeneration। আরো অনেকগুলো আছে যেটা আমাদের সিলেবাসে নেই, আমাদের এইগুলো পড়তে, আমাদের পড়তে হবে সিক্রেটিন, আমাদের পড়তে হবে সিসিকে, পিজেড, আমাদের পড়তে হবে গ্যাস্ট্রিন,
ওকে। আর প্যানক্রেটিক পলিপেপটাইড আগে আমি বলে দিয়েছি, প্যানক্রেটিক জুস রিলিজের গল্প আছে। আর একটা আছে আমাদের এদিকে জিআইপি। তো এই হরমোন গুলো পড়তে হবে, ছোট ছোট আছে, এটা টেবিল করে নেবে কোন হরমোন কি ফাংশন, এটাই পড়া, আর কিছু লাগবে না। সিক্রিশনটা কোথা থেকে হচ্ছে তো নামে বুঝে যাচ্ছে। এইবার চলে যাব মেকানিজম অফ হরমোন অ্যাকশন, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা পড়তে গেলে এই পার্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগে হরমোনের ক্লাসিফিকেশন করবো। হ্যাঁ, দেখ হরমোনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। হরমোনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্যাট সলিবল, একটা ওয়াটার সলিবল। যেমন ভিটামিন করি, একটা ফ্যাট সলিবল। এই ওয়াটার সলিবল হরমোনের মধ্যে সব তিনটে ক্যাটাগরি পড়ে যায়: পেপটাইড হরমোন, অ্যামাইনো ডেরিভেটিভ হরমোন, আর প্রোটিনিশিয়াস হরমোন পড়ে যাবে। আয়োডোথাইরিন এটাও পড়ে যাবে। মানে তিনটে মেইন গ্রুপ। একটা হচ্ছে দেখ অ্যামাইনো হরমোন। অ্যামাইনো হরমোন, অ্যামাইনো হরমোন মানে কি স্যার? সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড দিয়ে যখন হরমোন তৈরি হয়ে যাচ্ছে, যেমন T3, T4, এগুলো আয়োডিনেটেড হরমোন, কিন্তু সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে। মেলাটোনিন, এগুলো সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড দিয়ে হরমোন তৈরি হয়, তাই এগুলোকে অ্যামাইনো হরমোন বলা। 2 নম্বর পেপটাইড হরমোন। পেপটাইড হরমোন মানে কি? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, জেনারেলি 200টা পর্যন্ত অ্যামাইনো অ্যাসিড দিয়ে যখন হরমোন তৈরি হয়, মোস্ট অফ দেম কেসে হচ্ছে 50 থেকে 60টা অ্যামাইনো অ্যাসিড থাকে। যেরকম ইনসুলিন একটা পেপটাইড হরমোন, 51টা অ্যামাইনো অ্যাসিড আছে, 51 অ্যামাইনো অ্যাসিড আছে। আমরা গ্লুকাগন পড়লাম, পেপটাইড হরমোন, তার মানে সিঙ্গেল চেন কি রয়েছে, অ্যামাইনো অ্যাসিডের চেন। আর এটা যখন ফোল্ডিং হয়ে আরো বেশি যেমন টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আরো বেশি ফোল্ডিং হয়ে প্রোটিন স্ট্রাকচার ফর্মে চলে যাচ্ছে, তখন তাকে বলা হয় প্রোটিনিশিয়াস হরমোন। আর একটা কি বললাম, প্রোটিন হরমোন। এ কার কার আরে আমি অ্যামাইনো অ্যাসিডের নাম বলছি না, টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড 21 বা 51 টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড দিয়ে ওটা নাম্বার হচ্ছে 51 অ্যামাইনো অ্যাসিড আছে। একই অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো আছে। আচ্ছা, আর একটা হচ্ছে ফ্যাট সলিবল। ফ্যাট সলিবলের মধ্যে স্টেরয়েড, যেমন কর্টিসল, টেস্টোস্টেরন, ইস্ট্রোডায়ল, প্রোজেস্টেরন, এগুলো সব কি ফ্যাট সলিবল, এগুলো সব স্টেরয়েড হরমোন। ওকে, এইবার মাথায় রাখতে হবে এই যে ওয়াটার সলিবল মেইনলি প্রোটিনিশিয়াস গ্রুপ অফ হরমোন, এদের একটা মেকানিজম আলাদা হয়, মানে কিভাবে কাজ করে। আর ফ্যাট সলিবল হরমোনের একটা মেকানিজম আলাদা হয়। ওকে, চল এটা আমরা শিখবো, এটা ইন ডেপথ একটু শিখবো ভালো করে। আমরা ছবি আঁকাবো, ভালো করে আঁকবে, আগে বুঝবে তারপরে আঁকবে, আঁকার সময় দেবো। আচ্ছা, যতক্ষণ আঁকছি ততক্ষণ এঁকে নে। একটু এঁকে নে। একটু দাঁড়িয়ে যাবি, তারপর আঁকবি, কারণ অনেক মোছামুছি করবো আমি, তখন আঁকাটা ভালো লাগবে তো। ভেতরে ঢুকে যাবে। ইয়েস স্যার। এবার আঁকতে পারিস। আমি কি আঁকছি, সেল মেমব্রেন বুঝতে পারছিস তো? আচ্ছা দেখ, আগে দেখ, পড়াশোনাটা বুঝি তারপরে আঁকবো। আমরা জানি, ধর তোর বডিতে আমি টিএসএইচ মাপতে চাইছি। হুম, তো কোথা থেকে নেবো টিএসএইচ হরমোন, পাবো কোথায়? থাইরয়েড গ্ল্যান্ড থেকে ইনজেকশন দিয়ে নেবো? যে কোনো ব্লাডের যে কোনো জায়গা থেকে নেবো, ব্লাড স্ট্রিমে পাবো। কিন্তু টিএসএইচ কাজ করবে কোথায়? স্পেসিফিক এরিয়া হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, কারণ সেখানে টিএসএইচ স্পেসিফিক রিসেপ্টর আছে। রামায়ণ দেখেছিস ছোটবেলায়? রামায়ণে যখন এনজাইম পড়াতে গিয়ে বলেছিলাম, এনজাইমের একটা রিসেপ্টর, লক এন্ড কি মেকানিজম বলেছিলাম। এই রামায়ণের গল্প, রামায়ণে রাম এরকম একটা তীর ছুড়লো, রাবণের এরকম একটা তীর আসবে, ধুম করে আলো জ্বলবে, তাই না? আবার রাম এরকম ছুড়লো, রাবণ এরকম ছুড়বে, ধুম করে আলো জ্বলবে।
তার মানে কি হচ্ছে, রিসেপ্টর স্পেসিফিক খেলা, অ্যামাইনো রিসেপ্টর স্পেসিফিক। এইবার এই যে হরমোন, দ্যাট ইজ অলসো রিসেপ্টর স্পেসিফিক। হরমোন সব জায়গায় গিয়ে কাজ করবে না, তার রিসেপ্টরে গিয়ে বাইন্ড করবে, বুঝেছিস? তো টিএসএইচ সারা বডিতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডেই তার রিসেপ্টর বসে রয়েছে, সেখানে গিয়েই সে কাজ করতে পারে, বডির অন্যত্র সে কিছু করবে না। তো এইখানে টিএসএইচ নিয়ে এলাম, টিএসএইচ হরমোন, এটা একটা প্রোটিনিশিয়াস হরমোন। এই টিএসএইচ সেল মেমব্রেনে এলো, সেল মেমব্রেনে আছে রিসেপ্টর, এই রিসেপ্টরকে বলা হয় জিপিসিআর। জিপি আমার নামেই হয়েছিল, জিপি, জিপিসিআর, জি প্রোটিন কাপলড রিসেপ্টর। এটা কি বলা হয়, একটু ইন ডেপথে পড়াবো কারণ নিটে আসে, সেই জন্য ইন ডেপথে একটু বলে দিচ্ছি। এটা কি বলা হয়, জিপিসিআর, নাম কি, জি প্রোটিন কাপলড রিসেপ্টর বা মেমব্রেন রিসেপ্টর। মাথায় ঢুকলো? বলে রাখছি তোর জন্য, এটা কি, মেমব্রেন রিসেপ্টর। তো টিএসএইচ এলো, টিএসএইচ এসে কি করবে, এই রিসেপ্টরে বাইন্ড করে যাবে, তার বাইন্ডিং সাইট আছে, বাইন্ড করলো। বাইন্ড করলে এই যে জিপিসিআর এর সাথে এরকম তিনটে মলিকিউল স্ট্রাকচার আছে, কি কি, আলফা বিটা এন্ড গামা, তিনটে স্ট্রাকচার বসে রয়েছে। কি নাম বললাম, আলফা বিটা আর গামা স্ট্রাকচার রয়েছে। যখন এই জিপিসিআর এ বাইন্ড করবে টিএসএইচ, মানে টিএসএইচ মেমব্রেন বাউন্ড রিসেপ্টরে বাইন্ড করলো, মেমব্রেন বাউন্ড রিসেপ্টরে যেই বাইন্ড করবে, তখন এখান থেকে আলফা মলিকিউলটা খুলে গিয়ে পাশে আর একটা স্ট্রাকচার বসে রয়েছে, তার নাম হচ্ছে অ্যাডিনাইলিল, উপর লিখে দাও, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে অ্যাডিনাইলিল সাইক্লেজ। এনসিইআরটি তে নেই, কিন্তু নামটা জানতে হবে, এই দু তিনটে এক্সট্রা নাম জানতে হবে, কিচ্ছু নেই, আর সব সেম। তার মানে কি বুঝলাম, প্রথমে মেমব্রেন বাউন্ড রিসেপ্টর অ্যাক্টিভ হয়ে গেল, কেন কি টিএসএইচ বাইন্ড করেছে। বাইন্ড করার পর এখান থেকে আলফা মলিকিউলটা গিয়ে কোথায় বাইন্ড করছে, অ্যাডিনাইল সাইক্লেজের সাথে বাইন্ড করছে, বললো অ্যাডিনাইল সাইক্লেজ তখন অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হয়ে এই টিএসএইচটা হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার, ও ফার্স্ট মেসেজ নিয়ে আসছে। মানে আমি গেলাম, আমি ঢুকবো না, আমি শুধু নক করে দিলাম, বেল বাজিয়ে দিলাম, বডির ভেতরে বুঝে গেল যে, মানে সেলের ভেতরে বুঝে গেল যে একটা মেসেজ এলো। দেন অ্যাডেনাইল সাইক্লেজ কি করবে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট যেটা আছে সাইটোপ্লাজমে, তাকে কিসে কনভার্ট করে দেবে, সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট ছিল, তিনটে ফসফেট ছিল, তাকে সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেটে কনভার্ট করে দেবে। এই সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট কি করবে, ইনঅ্যাক্টিভ পিকেএ, পিকেএ মানে কি, প্রোটিন কাইনেজ এ, এটা ইনঅ্যাক্টিভ ছিল, একে কি করে দেবে, অ্যাক্টিভ প্রোটিন কাইনেজ এ তে কনভার্ট করবে। আর এই অ্যাক্টিভ প্রোটিন কাইনেজ এ তখন কি করবে, যে ফাংশনটা আছে সেই ফাংশনটা করবে। ফাংশন মানে কি, টি3 টি4 তৈরি করা, থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট, এইসব রোল প্লে করা শুরু করে দেবে। তার মানে এখানে সাইক্লিক এএমপি একটা যে সেকেন্ড মেসেঞ্জার, মানে আরেকটা মেসেঞ্জার রেডি হলো, তাই না? মাথায় ঢুকলো? ফার্স্ট মেসেঞ্জার কে ছিল, টিএসএইচ, ও অ্যাক্টিভ করলো আরেকটা মেসেঞ্জার সিস্টেমকে, দ্যাট ইজ সাইক্লিক এএমপি। ঠিক আছে, আচ্ছা, এনসিইআরটি সাইক্লিক এএমপি ছাড়াও আর একটা নাম দিয়েছে ক্যালসিয়াম, কারণ ক্যালসিয়াম অলসো রিলিজ ফ্রম দা, সেটা আর একটা মেকানিজম আছে, সেই মেকানিজম তোদের বলবো না ডিটেলসে, সেটা পিআইপি2 বলে একটা কম্পোনেন্ট হয়, ফসফ্যাটিডিল ইনোসিটল ডাইফসফেট, সেটা দুটো ভাগে ভাগে, আইপি3 আর ড্যাগ, ইনোসিটল ট্রাইফসফেট ডাইঅ্যাসাইল গ্লিসারল, সে দুটো গিয়ে, হ্যাঁ দেখ একজন জিপ জিপ এরকম করছে, যে কি সব বলছে এসব, লাগবে না লাগবে না। আর একটা মাথায় রাখবি তুই, হ্যাঁ, ও আচ্ছা ওই জন্য। আচ্ছা, সো সাইক্লিক এমপি এইটুকু বুঝেছিস তো, সাইক্লিক এমপির কেসটা। এছাড়াও মাথায় রাখবি ক্যালসিয়াম আয়ন অলসো হেল্পস ইন, মানে অলসো অ্যাক্ট এজ এ সেকেন্ড মেসেঞ্জার, এইটা মাথায় রাখতে হবে। সাইক্লিক এমপি যেমন করে, ক্যালসিয়াম আয়নও সেম রোল প্লে করে। তো সিকোয়েন্সটা বোঝা গেল, খুব ইজি। প্রথমে মেমব্রেন বাউন্ড রিসেপ্টর অ্যাক্টিভেট হলো, এই মেমব্রেন বাউন্ড রিসেপ্টর কাকে অ্যাক্টিভেট করবে, অ্যাডিনাইলিল সাইক্লেজকে অ্যাক্টিভেট করবে।
অ্যাডেনাইল সাইক্লেস কি করবে, অ্যাডনোসিন ট্রাইফসফেটকে সাইক্লিক অ্যাডনোসিন মনোফসফেটে কনভার্ট করবে। সাইক্লিক অ্যাডনোসিন মনোফসফেট কি করবে, ইনঅ্যাক্টিভ প্রোটিন কাইনেজ এ কে অ্যাক্টিভ প্রোটিন কাইনেজ এ তে কনভার্ট করে দেবে। এই অ্যাক্টিভ প্রোটিন কাইনেজ এ কি করবে, নরমাল ফাংশনটাকে প্লে করবে। তো প্রোটিনেসিস হরমোন বোঝা গেল। স্টেরয়েড হরমোনে কি হচ্ছে, দেখ প্রোটিন ঢুকতে পারছে না কারণ প্রোটিনের সাইজ বড় ছিল, আর এই যে সেল মেমব্রেন তৈরি কি দিয়ে, মেনলি ফসফোলিপিড, ওটা ক্রস করতে পারে না। কিন্তু স্টেরয়েড হরমোন হচ্ছে লিপিড সলিউবল, সে ফসফোলিপিডকে ক্রস করে ইজিলি চলে আসতে পারে। এই জন্য ও চলে আসছে কোথায়, প্রথমে সাইটোপ্লাজমে, প্রথমে চলে এলো কোথায়, সাইটোপ্লাজম। কে চলে এলো, স্টেরয়েড হরমোন। ইস্ট্রোজেন হতে পারে, প্রোজেস্টেরন হতে পারে, কর্টিসল হতে পারে, চলে এলো। আসার পর ও কি করবে, সাইটোসলিক রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। এখানে একটা রিসেপ্টর আছে, এই রিসেপ্টরের নাম হচ্ছে সাইটোসলিক রিসেপ্টর। এই রিসেপ্টরে বাইন্ড করলে এই সাইটোসলিক রিসেপ্টর চলে যাবে কোথায়, নিউক্লিয়াসের মধ্যে। মাথায় ঢুকলো, নিউক্লিয়াস মধ্যে মানে কি, নিউক্লিয়ার মেমব্রেনটাও ক্রস করে ঢুকছে। এখানে গিয়ে হরমোন কমপ্লেক্স রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে। বাইন্ড করলে সেখানে থাকা যে ডিএনএ রয়েছে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে বাই ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে ট্রান্সলেশন করে। প্রোটিন তৈরি হয়ে যাওয়া মানে ফিজিওলজিক্যাল ফাংশন স্টার্ট হয়ে যাবে। এটা অনেক ইজি মেকানিজম, বুঝলে। ওটা ঢুকতে পারছিল না বলে ও ডাইরেক্টলি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমকে অ্যাক্টিভে করছিল। আর এটা ঢুকে যেতে পারে, ও মেমব্রেন বাউন্ড রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করেছিল, এ সাইটোসলিক রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে। রিসেপ্টর লাগবে, নইলে স্পেসিফিসিটি থাকতো না, স্পেসিফিসিটি থাকতো না, ওই জন্য রিসেপ্টর ইম্পর্টেন্ট। তো রিসেপ্টরে বাইন্ড করবে সাইটোসলিক রিসেপ্টর, সাইটোসলিক রিসেপ্টর চলে যাবে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসে গিয়ে নিউক্লিয়ার রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে, বাইন্ড করে ডিএনএ থেকে আরএনএ তৈরি করবে ট্রান্সক্রিপশন দিয়ে, আরএনএ থেকে তৈরি হবে প্রোটিন ট্রান্সলেশন দিয়ে, আলটিমেটলি প্রোটিন তোর বডির ফিজিওলজিক্যাল গ্রোথটা করাবে। বলেন, নিউক্লিয়াসের মধ্যে। মাথায় ঢুকলো, এই হচ্ছে স্টেরয়েডের গল্প, চ্যাপ্টার শেষ। পুরো চ্যাপ্টারটা পরের দিন